হেসেলের এপিসোড নিয়ে বেরিয়েছি। বিটি রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি এবং কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, বলার আর বিন্দু মাত্র জায়গা থাকে না যে কোথায় আমরা এসেছি। হ্যাঁ, আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনেই দাঁড়িয়ে রয়েছি। একেবারেই সুপ্রাচীন ঐতিহ্যবাহী সেই বিশ্ববিদ্যালয়। আরও একটা বিষয়, আমিও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী। হ্যাঁ, সে কারণেই আবেগটা বোধ হয় অনেক বেশি আরও। তো যাই হোক, সোনার হেসেল নিয়ে আজকের স্মৃতিতে আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে কাকলিদি থাকবে, কাকলি সাহা, তার বাড়ি একটু এগিয়ে গিয়ে। তাহলে চলুন এই নস্টালজিয়াকে সঙ্গে রেখে, কবিগুরুকে নিজেদের শয়নে, স্বপনে, মননে সঙ্গে রেখে সোনার হেসেলের এপিসোড শুরু করা যায়। আসুন। আসো স্মৃতি, আসো। একদম চলে এসেছি। দেরি হয়েছে সত্যি তাই। আসলে বিটি রোডে জ্যান্ত আপনারা জানেন, সে কারণেই কাকলিদির কাছে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। তো এই যে কাকলি সাহা, যার বাড়ি বলছিলাম, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে যে যার বাড়ি যাব, এই সেই কাকলি সাহা। আজকে কাকলিদির বাড়িতে আমি স্মৃতি, সোনার হেসেলের গোটা টিম নিয়ে। আর শহর কলকাতাতে হাতে গোনা কিছু বাড়িতেই আমরা যেতে পাই, ম্যাক্সিমামটাই ফ্ল্যাট হয়ে গেছে। এটার কারণও আপনারা জানেন যে এত পপুলেশন সেখানে বাসস্থানের জন্য। তবে সত্যি দারুণ বাড়ি, একদম চোখ জুড়ানো বাড়ি, সেই কাকলিদির বাড়িতেই চলে এসেছি। কি এবারে ভেতরে যাই তাহলে? আসুন, চলে আসুন। যাব হেসেলে যাব, কাকলিদি কি রান্না করছে সব জানাবো। আরে তার আগে একটু গল্প তো করি। কি কাকলিদি বলো? গল্প করতে তো সবাই ভালোবাসে। আর তোমার বাড়িতে আমার স্পেশালি যেটা একদম এন্ট্রি থেকে ঢুকেই সব থেকে বেশি যেটা আমার চোখে পড়েছে এবং মনে ধরেছেও বলতে পারো, সেটা হচ্ছে প্রচুর গাছ। মানে একদম কলকাতার বুকে বসে করমচা গাছ বাড়িতে, জাস্ট ভাবা যায় না। তো কি আমরা কি আজকে করমচা খেয়ে পেট ভরাবো? তবে আপনাদেরকে বলি, আজকে যে রান্নাটা হবে সোনার হেসেলে, কাকলিদির সামনেই বলছি, হঠাৎ না শুনে আমার কিরকম যেন একটু মাথা টাথা ঘুরে গিয়েছিল। এরকমও হয় নাকি? কি বলুন তো, কি রান্না হবে? ডিমের পায়েস। ডিমের পায়েস রাঁধুনি বলে দিয়েছেন, আমার বলার মানে অপেক্ষা রাখেননি। তো এটা শুনে আপনাদের কি একটুখানি কিরকম মনে হচ্ছে? ডিমের পায়েস মানে ডিমের ডালনা, ডিমের ভুজিয়া, ডিম দিয়ে নানান রকমের পদ আমরা খেয়েছি, কিন্তু ডিমের পায়েস মানে এটা আমি বহু বছর ধরেই করছি। মানে কেউ কোনোদিনও খেয়ে মানে বলতেই পারছে না এটা কি, মানে এটার মধ্যে আমি কি দিয়েছি। সত্যি কথা বলতে অদ্ভুত ব্যাপার, আমি না বলে দিলে কেউ বুঝতেই পারছে না যে এটার মধ্যে ডিম আছে। ব্যাপারটা খুব সাসপেন্স থ্রিলার সিনেমা মুভির মতো লাগছে আর কি, মানে ব্যাপারটা বলে দিতে হবে, তাহলে আমার না সত্যি আর তর্স হয়েছে না। মানে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা কি ঘেটে যাবে, ব্যাপারটা খাওয়ার মতো থাকবে তো? আমাকে কাকুলিদি মারবে কিন্তু। চলো চলো চলো, আর ওয়েট করতে পারছি না, ওঠো আপনারাও চলুন। ডিম খায় ছেলে বুড়ো, সেদ্ধ বা অমলেট, কিছু না থাকলে ঘরে ডিম ভাতই ভরপেট। ডিম লাগে বেকারিতে, কেক বা পেস্ট্রি, খেত ডিম রাজা বাদশা, জেনে নাও হিস্ট্রি। গায়ে মাখে ডিম তার আধুনিক ললনা, পচা ডিম ছুঁড়ে মারো যে করে ছলনা। ওরে বাবা, ডিমের কত গুণাগুণ, আর এত গুণ তো আপনারা শুনলেন, কিন্তু কখনো শুনেছেন ডিমের পায়েস? একটু আগেই যেটা কাকলিদি বলল, আমার তো শুনে মাথা ঘুরে গেছে। কি যে হবে এখানে আমি জানি না, আপনারাই বুঝুন আর কাকলিদি বুঝবে। ডিমের পায়েস তৈরি করতে কি কি লাগবে? আচ্ছা, বিশাল কিছু কি লাগবে না? খুব কম জিনিস লাগবে, খুব কম জিনিস। জাল দেওয়া দুধ আছে, একদম আমি সমস্ত কিছুটাই দেখতে পাচ্ছি, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ না পর্দার ওপারে। তার জন্য কাকলিদি একটু বলে দেবে এই অদ্ভুতুরে ডিমের পায়েস তৈরি হবে কিভাবে এবং তাতে কি কি লাগবে, বলে দাও। ডিমের পায়েস তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি জাল দেওয়া দুধ, কুচনো পেস্তা, ডিম, এলাচের গুঁড়ো, গুঁড়ো দুধ, কনডেক্স মিল্ক, আমন্ড কুচি,
এবার ডিমের পায়েস তৈরি কিভাবে হবে সেটাও দেখো, পুরো এপিসোডটা তার জন্য দেখতে হবে। তাহলে আমরা শুরু করে ফেলি। চলো অন করে দাও ইন্ডাকশন। প্রথমে আমরা দুধটাকে জাল দেব। পায়েস যখন হোয়াইট ন্যাচারাল যেটা দুধ লাগবে, এবং দুধটা একটু ঘন এই জন্যই হয়ে আছে, দিদি আগে থেকে হাফ ফুটিয়েই রেখেছে, একটুখানি জাল দেওয়া আছে। যেহেতু সময়টা কম, তোমরা বেশ খানিকটা এই দুধ জাল দিয়ে নিতে হবে, মানে দুধের ঘনত্বটা যত ভালো হবে পায়েস তো তত টেস্টি হয়। এটা আমার কথা নয়, মা কাকিমা ঠাকুমারাই বলে দেন, কি দিদি? হ্যাঁ সে তো ঠিক। আচ্ছা, এটা আমরা একটু জাল দিয়ে নেব। কি বলো তো, তোমার যদি আমি 1 লিটার নেই, ওটাকে জাল দিয়ে হাফ লিটার করতে হবে, মানে অনেকটা সময় ধরে এখন সিমে আছে আমাদেরকে দুধটা ফুটিয়ে নিতে হবে। শুধু দুধ ফোটানো কি নাকি ফোটানোর সময় আর কিছু দিচ্ছ? ফোটানোর সময় আর কিছু দেব না, শুধু দুধটাই ভালো করে একদম অর্ধেক করে নেব। মানে দুধের মধ্যেও একটা ক্রিমি ব্যাপার যখন চলে আসবে ওই পর্যন্ত কিন্তু ফোটাতে হবে, আসবে তখনই আমি সবকিছু। ঠিক আছে। আচ্ছা, এই অদ্ভুত একটা খাবার, এরকম একটা পায়েস তোমার মাথায় এলো কিভাবে? আমার মাথায় এলো কি করে, ওই আমার মেয়ে, ছোট মেয়ে, ও আপনার এই বিষয় নিয়ে, এই লাইনটা নিয়েই পড়তো। আচ্ছা। তারপরে করার পর আমি তখন বলেছিলাম যে, আমার এক বান্ধবী তখন বলেছিল তুই এই ডিমের পায়েসটা একবার করে দেখতে পারিস। তারপরে ও প্র্যাট মেমোরিয়াল থেকে পাশ করেছে, তারপরে আমি এই একবার ওকে এটা শিখিয়েছিলাম। সর্বনাশ, মেয়ে পরে নিউট্রিশন নিয়ে, মা তৈরি করে ফেললো ডিমের পায়েস। ওরে বাবারে, ভাবুন একবার কাণ্ড। যাক, এরকম কিছু অফবিট খাওয়া দাওয়া তো সত্যি আমাদেরও শেখা দরকার, তবে খেতে কেমন হবে আই ডোন্ট নো। তো দেখা যাক। কাকুলিদি কিন্তু যতবার আমি বলছি ওরে বাবারে জানি না কেমন খেতে হবে, ততবার আমার দিকে মিচকি মিচকি হেসে ভাবছে দেখো না কি রান্না করে দিই, তারপর দেখবে। আচ্ছা, আমরা একটু দুধটা ফুটিয়ে নিই, একটু সময় লাগবে। একটু সময় লাগবে। দুধটা ততক্ষণ ফুটতে থাকো কাকুলিদি, বাকি কি প্রসেস আছে তুমি একটু রেডি করো। বাকি প্রসেস আছে, এই যে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এই সেই ডিম, কত গুণাগুণ জানালাম না আপনাদের। কত বছর বিয়ে হয়েছে আমার? 32। বাহ, একটা লং টার্মের জার্নি চলছে বিবাহিত জীবন। আর এই যে আমার যে মানে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটা এই যে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মানে প্যাকেটের দুধ তো তুমি ওখানে ফোটাচ্ছ, এখানে গুঁড়ো দুধ ডিমের সাথে 2 প্যাকেট আমি নিয়ে দিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। দেখো একটা স্মুথ ভাব আসবে। দুটো ডিম দিলে কি বলো তো, খুব পাতলা হয়ে যাবে। এটা দেখো যখন দেবে একটু মানে তোমার ঘনত্ব থাকবে, তারপর যেই তুমি এটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবে তখন দেখবে এটা একটা পাতলা হয়ে আসছে। দেখো এখানে রেখে। আর এই জিনিসগুলো যত বেশি ফেটানো যায় তত ভালো হয়, তত শুনেছি নরম ব্যাপারটা, স্পঞ্জি ব্যাপারটা থাকে। এটা কি দাদাকে খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবাই খেয়েছে। কি খেয়েছে? খেয়ে পালিয়ে গেছে নাকি? না না, ভালো বলেছে, আর বউয়ের প্রতি ভালোবাসা বেড়ে গেছে। বাবা রে কি কনফিডেন্ট, বউয়ের প্রতি নতুন রান্না করতে পারছে, ভাবা যায় বউয়ের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। এই যে যাদের বরেরা সময় দেয় না, একটু কম ভালোবাসে, দিদির টিপস, ডিমের পায়েস রান্না করুন, বরেরা ভালোবাসবে। আচ্ছা, এরপর ওটা দুধটাও ফুটছে, একটু ফুটছে, আর একটু ফুটুক, এই একটু ঘন, আগেই অনেকটাই ঘন, হ্যাঁ ঘন করে নি। হ্যাঁ, কারণ এইটা দেওয়ার পর যদি আমি বেশি করে ফোটাতে যাই তাহলে এটা কি বলো তো ছেড়ে যাবে। আচ্ছা, তার জন্য আমি একদম ফুটিয়ে লাস্টে এইটা দেব। দিদি নিজেদের বাড়ি, এর মজাই তো একটা আলাদা। প্রচুর গাছ, কি গাছ নেই দিদিদের বাগানে এবং ছাদে, তো এত কিছু মেনটেন করো, নিজের জন্য কখন সময় পাও? ওর মধ্যেই সব হয়ে যায়। ওর মধ্যে আর তারপরে আবার রান্না, হ্যাঁ রান্না তো বিশাল ব্যাপার, হাতে করি। আচ্ছা, আমি কাউকে দিয়ে রান্না করাই না, আমি সমস্ত রান্না আমার মেয়ে, হাজবেন্ড বা লোকজন আসলে কে কি খাবে আমি সব নিজের হাতে রান্না করি। মেয়ের আছে কিন্তু কাউকে দিয়ে করতে দেই না। হ্যাঁ, আপনজনদের যদি নিজের হাতে রেঁধে রান্না করে খাওয়ানো যায়, এটার থেকে ভালো লাগা। হ্যাঁ সে তো ঠিক। আর দিদির আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, দিদি না মুচকি মুচকি খুব সুন্দর হাসে, মানে যখনই কিছু বলছি দিদি বেশ সুন্দর মিষ্টি একটু হাসি দিচ্ছে। হ্যাঁ, আমি সব সময় হাসি, এটা আমার
একটা প্লাস পয়েন্ট। মানে মুখ গোমরা করে অনেকে থাকে না, আমি কিছুদিন থাকতে আচ্ছা, পারি না। দাদাকে আমি ফোন করে জিজ্ঞেস করব যখন কোমর বেঁধে ঝগড়াটা হয় তখন কত 32 পাটি বেরিয়ে হাসি বেরিয়ে আসে, সেটা একটু জানার আছে। দাঁড়াও, তখন হাসো না কি করো? ঝগড়া করো দাদার সাথে? সময় তো ঝগড়া করে নি। আচ্ছা, ঝগড়া হওয়ার পরে কে জেতে, তুমি না দাদা? আমিই জিতি। এটা তো সব বাড়িরই একদম। এখন তো মেয়েদের যুগ, এখন তো মেয়েদের যুগ, তাই বেশি কিছু বলা যাবে না। এই দেখো দুধটা আমি আরো ঘন করে নিচ্ছি, হুম, ঠিক আছে? আর এইটা দেখো কেমন পাতলা হয়ে গেল। আচ্ছা, এটা ফেটানো চলুক, আর ওদিকে দুধও ফুটছে, ওটাও বেশ একটু মাখো মাখো হয়ে এসেছে। এটাও একটু সময় লাগবে, একটু টাইম টেকিং বিষয়টা রয়েছে। তার মধ্যে দিদি একটা ছোট ব্রেক নিয়ে নিই। আচ্ছা, একটা ব্রেকের পর দেখা হচ্ছে ডিমের পায়েস নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সোনার হেসেল, এবং আজ এখানে যে রান্নাটা হচ্ছে সেটা শেষ পর্যন্ত কি যে হবে। ওই যে আবার আসছে মিচকি মিচকি হাসি। ঘন হয়ে এসেছে দেখো, একদম ক্ষীরের মতো হয়ে একদম গেছে। তাই, সত্যি তাই, ক্ষীরের মতো হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট বলের মতো এগুলো দিয়ে দেবো। আচ্ছা, এটা এই ফ্যাটানো ডিমের এটাই ওর মধ্যে দেবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখি তো ব্যাপারটা কেমন হয়। ওটা একটু ফুলে উঠবে বোধহয়। এটা করেও আমি প্রাইজ পেয়েছি। সে তো বুঝতেই পারছি। এটা বেসিক্যালি আমার তো শোনা ছিল না, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। ঠিক আছে, তুমি ওটা মন দিয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি, কিন্তু একটু ইন্টারাপ্ট করছি তার কারণ সেটা হচ্ছে, বলো একটু তোমার গল্প শুনি। রান্না যে প্যাশন, ভালো লাগে, ভালোবাসো, নো ডাউটলি বোঝাই যাচ্ছে, কিন্তু এছাড়াও আর কি কি? ঘুরতে তো ডেফিনেটলি ভালোবাসো। করতে ভালোবাসি, ঘুরতে তো ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আর কোথায় কোথায় ঘুরেছো বিয়ের পর? হানিমুনে কোথায় গিয়েছিলে? হানিমুনে কাঠমান্ডু গিয়েছিলাম। ওরে বাবা, বাহ, ভালো, খুব ভালো জায়গা। মোটামুটি বলতে পারো যে মানে ভারতবর্ষের মতো মোটামুটি সবই, এক দুটো ছাড়া মোটামুটি সবই ঘোরা আছে। আরে বাবা। আচ্ছা, আরেকটা বিষয়, দাদা ব্যবসায়ী মানুষ, তো বিজনেসম্যান হওয়ার জন্য আমরা বলি, এটা আমরা যারা সার্ভিস করি তারা বলি যে উফ, দুদিনে ছুটি পাচ্ছি না। যারা বিজনেসম্যান তাদের কত না সুবিধে। এটা কি সত্যি? তুমি একদম ব্যবসায়ী ঘরানার একজন পুত্রবধূ, একজন বউ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি অ্যাজ ওয়াইফ কি মানে কতটা টাইম পেয়েছো দাদার কাছে? এই ব্যবসায়ীদের ব্যাপার নিয়ে যে ভুল ধারণাটা আমাদের মধ্যে আছে, সেটা একটু তোমার কাছে শুনি। সেটা একটু সময় কম পাওয়া যায়, কিন্তু আগে আমাদের জয়েন্ট বিজনেস ছিল, তো তাতে খুব একটা অসুবিধা হতো না। মানে অন্যরা দেখলেও তখন দাদা, তখন আমরা কোথাও যেতাম, আরো ভাইরা ম্যানেজ করে নিত। আর সানডে আমাদের একদম ইসের মতো ছুটি থাকে, মানে চাকরিজীবী যারা তারা, তাদের মতো আমাদের সানডে করে একদিন ছুটি থাকে। ওর জন্য মোটামুটি প্রত্যেক সানডেতেই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। আর মা যখন এরকম একজন মাস্টার শেফ, তো মেয়েরা তো প্রচুর খাদ্য রসিক নিশ্চয়ই। দুই মেয়ে, মা এটা করে দাও, মা ওটা করে দাও, বায়না আছে। মেয়েরা কি করে, পড়াশোনা করছে নাকি সার্ভিস? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ও বিজনেস করে, আর ছোট মেয়ে ও বাবার সাথে বিজনেস করে। বাহ, দেখো মালাইয়ের মতো একদম ক্ষীর হয়ে এসেছে। আচ্ছা, ওটা কিন্তু একটু বেশ ফুলে ফুলে উঠেছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেহেতু ডিম আছে সেহেতু স্পঞ্জি ব্যাপারটা হয়েছে। স্পঞ্জি ব্যাপারটা হবে। এরপর আমরা কি দিয়ে দেবো? এই কনডেন্স মিল্কটা দেবো। চিনি দেবো না, বাতাসা কোনো কিছু না, মিষ্টির জন্য যতটা পরিমাণ লাগবে ততটা আমি। আর এটার মধ্যে না মানে আলাদা করে চিনি লাগে না, এটা দিলে এটাতেই খুব একটা, এই যে এতটা কনডেন্স মিল্ক আছে কিন্তু এতটা কিন্তু লাগবে না। দেখো 3 চামচ দিলে এটা মিষ্টি চলে আসবে। আমার মানে এটা তৈরি করাতে দেখে যেটা মনে হচ্ছে যে এটা বোধহয় একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে না, মানে গরমের থেকে। কোনো পায়েসই তো তুমি ঠান্ডা খেলে ভালো লাগে। সেটা ঠিক। বাহ, এটা একটা অন্য লুক চলে আসছে তোমার। এই দেখো, এগুলো ফুলে উঠেছে, সুন্দর। ব্যাপারটা প্রথমে যতটা ভাবছিলাম, কি বলবো, আবার রেগে যাবে বোধহয় কাকুলি। ব্যাপারটা প্রথমে যতটা ভাবছিলাম যে ঘেটে ঘটাং হতে চলেছে, বোধহয় সেটা নয়। খেতে মনে হচ্ছে ভালোই হবে, কারণ গন্ধটা বেশ ভালোই উঠেছে। আর আপনারা যারা দেখছেন সোনার হেসেল, এই মুহূর্তে দিদি তো এত মন দিয়ে ফেলেছে রান্নাতে, ওই জন্য একটু উল্টো পাল্টা বিষ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা দেখছেন সোনার হেসেল এই মুহূর্তে, তাদের জন্য বলবো দিদিরা দেরি করবেন না, এই ধরনের অফবিট। আচ্ছা, এইটার মধ্যে আমি দেব হলো এই যে, আচ্ছা দিয়ে দাও।
এই ধরনের কিছু রান্না যদি আপনার মাথায় থাকে তাহলে চটপট আমাদেরকে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার বাড়ি। কি দিচ্ছ আরেকবার বলে দাও যদি ইনগ্রেডিয়েন্টস বলা আছে। এলাচের গুঁড়ো। পায়েসে এলাচ, কিশমিশ, কাজু বাদাম এগুলো একটা অন্যরকম টেস্ট নিয়ে চলে আসে। আর এই যে এবার দিচ্ছি হলো তোমার কুচনো পেস্তা, কুচনো আমন্ড। পুরো বিষয়টাই কিন্তু খুব হেলদি, এবং বাচ্চারা যারা খুব হেলদি খাবার দাবার একদমই খায় না, মায়েরা প্রচণ্ড ভোগেন তাদেরকে হেলদি কিছু খাওয়ানোর জন্য, তারাও এটা ট্রাই করতে পারেন। দিদি এটা বাচ্চাদের ক্ষেত্রেও খাওয়ানোটা খুব ইজি হবে বলো? হ্যাঁ, দুধ আছে, ডিম আছে। তুমি তোমার বাচ্চাদের নিয়ে ভুগেছো এই খাওয়া দাওয়া নিয়ে নাকি না ওরা খুব শান্তশিষ্ট ছিল? বড় মেয়েকে নিয়ে খুব ভুগেছি খাওয়া দাওয়া নিয়ে। ছোট মেয়ে মানে ছোটবেলা থেকেই ঠিকঠাক খাওয়া। তারপরে কি কান ধরে একদম দমাদম চলতো? হ্যাঁ, সে তো চলবে। মায়ের হাতের মার না খেয়ে আমরা কেউই মানুষ হতে পারবো না, বলো? তুমিও নিশ্চয়ই তোমার মায়ের হাতে খেয়েছো। হ্যাঁ, তোমার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি হাওড়া। হাওড়া, বাহ। হাওড়া থেকে কোচবিহার, কি লং জার্নি। যদিও কলকাতা নিবাসী দাদারা অনেক বছর আগে চলে এসেছে। শ্বশুর মশাইয়ের বিজনেসই দাদা চালাচ্ছেন? না, শ্বশুর মশাইয়ের বিজনেস কোচবিহারে, এরা নতুন করে সব কলকাতায়। হ্যাঁ, কলকাতায় এসে। বাহ। আর তোমার স্কুল কলেজ সব হাওড়া? হ্যাঁ, আমার হাওড়া। বঙ্গবাসী কলেজ নাকি হাওড়া গার্লস? হাওড়া গার্লস। হাওড়া গার্লস, খুব ভালো। তা ওখান থেকে বেরিয়ে কি ময়দানে প্রচুর কেনাকাটা হতো? কলেজ ময়দানের সামনেই আমার বাড়ি ছিল। আচ্ছা, হ্যাঁ, সেখানে একটু কেনাকাটা করতাম। নিউ মার্কেট যাওয়া, কাছেই তো নিউ মার্কেট। প্রেম করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না, আমার 18 বছরে বিয়ে হয়েছে। 18 বছরে 5 ভাই 1 বোন। 12 দিয়েছি, আমার বিয়ে হয়ে গেছে। 12 এর পর রেজাল্ট। 32 বছর কিন্তু খুব একটা যে বহুদিন পুরনো তাও নয়। তা 18 বছর বয়সে বিয়ে, তুমি নিশ্চয়ই ডান পিঠে ছিলে এবং গন্ডগোল কিছু করছিলে, ওই জন্য কাকু ধরে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ছোট থেকে একটু সুন্দরী ছিলাম তো, আমার অনেক সম্বন্ধ আসতো, ওর জন্যই হয়েছে। তো দাদা সম্বন্ধ কিভাবে এলো? হ্যাঁ, দাদা সম্বন্ধ রিলেটিভের দ্বারাই এসেছে। আচ্ছা, নিজেদের মধ্যে? হ্যাঁ, রিলেটিভের মধ্যেই এসেছে। বাহ, আমাদের ডিমের পায়েস কিন্তু একদম রেডি। দেখতে, আচ্ছা দেখতে না ব্যাপারটা খানিকটা রাবড়ি রাবড়িও দেখতে হয়েছে না বলো? আমার মানে দেখে মনে হচ্ছে, ফার্স্ট লুকে আপনাদের দেখে মনে হবে যদি আমি বাটিতে তুলে ধরি আপনাদের দেখাই, হ্যাঁ রাবড়ি টাইপ দেখতে হয়েছে। তবে ওই যে বললাম, এরকম নামটা শুনেই কিন্তু আর কিরকম একটা হচ্ছিল, কিন্তু না স্মেলটা ভালোই আসছে। এবার খেয়ে টেস্ট করে দেখো। হ্যাঁ, আমাদের ডিমের পায়েস রেডি। এবার আমরা সেটাকে একটু প্লেটিং করব। এনো, আমি কি দিয়েছি তোমাকে? ওই যে ভাইফোঁটার সময় তখন কি কি রান্না করো? এত তো রান্না শিখেছো, কি কি করো? নিজে হাতেই রান্না। হ্যাঁ, সে তো বললেই বুঝলাম। কি কি করেছো এতদিন ভাইদেরকে? এতদিনে বেসিক্যালি ওরা একটু তো সাবে কি পছন্দ করে, পোলাও, পাঠার মাংস, চিতল মাছ, তারপরে তোমার মুইঠা, মানে প্রতি বছরই নতুন নতুন করে কিছু কিছু আমি রান্না এসে করে দিই। তুমি কি খেতে ভালোবাসো? আমি ইলিশ মাছ, ডিম। ওই যে ডিম প্রেমী, ওই জন্য পায়েসেও ডিম দিয়েছে। এই যে এক বাটি, হ্যাঁ ডিজাইন তো তুমি করবেই, দেখাই একটু দর্শকদের। এক বাটি রাবড়িও বলতে পারো। হ্যাঁ, ওরে বাবা, ডিমের পায়েসে এতক্ষণ হলো না, বুঝুন কাণ্ড, এবার ডিমের রাবড়ি। সর্বনাশ। নাও তুমি এটাকে আরো সুন্দর করে সাজিয়ে দাও। উফ, দিদির মতোই ব্যাপারটা মিষ্টি করছে। এমনিতেই পায়েস মিষ্টি, এত সুন্দর করে ওটাকে সাজাচ্ছে যে আরো সেটা মিষ্টি হয়ে যাচ্ছে। এটা খাবো না এটা কি শুধু ছবি তুলবো? কি ব্যাপার, কি বলো তো? দুটো, একটু ছবি না তুললে হবে না, ডিজাইন করতেও হয়। সেই মিষ্টি দিদির মিষ্টি ডিশ, এবং তারপর হচ্ছে তাকে সুন্দর করে মিষ্টি করে সাজানো। ওরে বাবা, কত ডিজাইন। দাঁড়ান দাঁড়ান, একটু ভালো করে দেখুন। সুন্দর এই ডিমের পায়েস। কি রাবড়ি না পায়েস? অনেকক্ষণ থেকে আমাকে বলছে কিন্তু এই স্মৃতি, এটা কি শুধু ডিমের পায়েস না, ডিমের রাবড়িও বলবে? আচ্ছা বেশ, ডিমের পায়েস কাম রাবড়ি। খুশি? খুব সুন্দর সাজানোটা হয়েছে। একটু ইচ্ছে করছে না এটাকে আমার ভাঙতে।
এত সুন্দর সাজিয়েছো টেস্ট তুমি। করে দেখো ঠিক আছে। কেমন হয়েছে না ঠিক হয়েছে। আছে ঠিক আছে, ভাঙতে তুলে তো দিই হবে। তোমাকে হ্যাঁ একটু? দাও, অল্পই দেবে, কারণ মিষ্টি মিষ্টি বিষয় রয়েছে, মিষ্টি বিষয়টা অল্প খাওয়াই ভালো। কি মনে হচ্ছে খাবো? ডিমের পায়েস এখন রাবড়ি, বুঝতে পারছো কিনা এটা দেখো, আমি বলেছি বলে তুমি বলছো। একটা দারুণ ব্যাপার হতে চলেছে। ডিম দিয়ে পায়েস বা রাবড়ি, এটা শুনি না আমার শুরুর থেকে কেমন যেন একটা হচ্ছিল, আর সেই হচ্ছিল ব্যাপারটা আমার হাতে। জানাবো কেমন খেতে হয়েছে, একটু সাসপেন্স রাখি, একটা ব্রেকের পর জানাবো। ততক্ষণ আমি একটু খেয়ে নিই, ব্রেক থেকে ফিরে আসি, তারপর জানাবো কেমন হলো। আপনারা তো ব্রেক থেকে ফিরে গেছেন, আমি তো মন দিয়ে খাচ্ছিলাম। যদি বলি একেবারেই দারুণ হয়েছে, কি বলবে? দারুণ হয়েছে সিরিয়াসলি। আমার সোনার হেসেল করতে আসবো, ডিমের পায়েস ডিমের পায়েস, সারাটা রাস্তা না আমার মনে হচ্ছিল ওরে বাবা কি যেন একটা হবে, এটা কি শেষে খাওয়া যাবে? যাচ্ছি তো, কাকলিদি তো ডেকেছে, যেতে তো হবে, এপিসোড শ্যুট তো করতে হবে, কিন্তু কি হবে? কিন্তু না না, একদম না, দারুণ হয়েছে। আপনারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করবেন। আর যেহেতু খুব পুষ্টিকর, তাই বাড়ির বাচ্চাদেরকে এটা অনায়াসে খাওয়ানো যাবে, টিফিন হোক বা যে কোনো সময়। দারুণ করেছো, ফাটাফাটি। থ্যাংক ইউ। দাদার আদর সত্যি বেড়ে যাবে। ওই যে যাদের বরেরা নাকি একটু কম ভালোবাসে বলে অভিযোগ, তাদেরকে সুন্দর করে ডিমের পায়েস কাম রাবড়ি খাই দিন, দেখবেন বরেরা দারুণ ভালোবাসবে। আমি বলছি না, এই যে কাকুলিদি বলেছে। তো যাই হোক, উপহারগুলো তো নিতে হবে নিশ্চয়ই। নাকি শুধু রান্নাই করে যাবে? সে তো ঠিকই। চলো তাহলে আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো। সত্যি অসাধারণ বাড়ি বললেও বোধহয় কম হবে। সুন্দর গোছানো, এবং সব থেকে বেশি যেটা আমার তোমাদের বাড়ির ভালো লেগেছে সেটা হচ্ছে ঠাকুরঘর এবং ছাদে প্রচুর গাছ, প্রচুর গাছ। সেখানে অপরাজিতা থেকে শুরু করে কি নেই, সত্যি অসাধারণ। আর ঠাকুর ঘরে যেন দিনের অর্ধেকটা সময় আপনার শান্তিতেই কেটে যাবে। খুব সুন্দর মেনটেন করে রেখেছো। আচ্ছা হ্যাঁ, আপনাদের সঙ্গে তো পরিচয় করিনি। হ্যাঁ একদমই তাই, ওই হলো মায়েদের হাতেই তো সব কিছু। তো ও স্নেহা সাহা, দিদির বড় মেয়ে, যার কথা দিদি এপিসোডেই শুরুর থেকে একদম বলছিল আমার দুই মেয়ে, বড় মেয়ে ছোট মেয়ে। ছোট মেয়ে নেই এখন ঘরে, বড় মেয়ে রয়েছে। আর সত্যি খুব ভালো লাগলো তোমাদের বাড়িটা। ওই আমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো, ছাদ থেকে শুরু করে একদম। চলো আমরা একটু বসে কথা বলি, কারণ এখনো প্রচুর উপহার দেওয়ার পালা রয়েছে, সেই উপহারগুলো তো দিতে হবে দিদিকে। আসুন চলো, এবার উপহার দেওয়ার পালা। ওই যে সোনার হেসেল আর প্লাস গোল্ড, আমরা তো উপহার দিই, দিদিদের বাড়ি যাই, সারাটা দিন দিদিরা আমাদের জন্য এত পরিশ্রম করে, তো কিছু উপহার তো বানতা হ্যায়। তার প্রথম উপহারটাই হচ্ছে এই দেখো, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, খুবই সুন্দর। খুবই সুন্দর। স্নেহা পছন্দ হয়েছে? খুবই দারুণ। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য Thank you. এই মেমেন্টো। এখানেই শেষ নয়, মেমেন্টো দিয়েই আমরা চলে যাব না। এই যে সামনে এত কিছু সাজানো আছে, এটা সাজিয়ে রেখো তুমি। আমি জানি দিদি প্রচুর জায়গায় গেছে, প্রচুর কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, আর সোনার হেসেলও তোমার সঙ্গে থেকে যাবে আগামী কয়েক মাস। কিভাবে বলো তো? বরাবর তো থাকবেই তোমার Thank স্মৃতিতে। you. আর এগুলোর মধ্য দিয়ে থাকবে 1 মাস তোমার এবং স্নেহা এবং তোমার গোটা পরিবারের জন্য। দারুণ দারুণ রান্না করবে। শ্বশুরবাড়িও পাঠিয়ে দেবো কিছু। একেই বলে মা, বলছো শ্বশুরবাড়িও পাঠিয়ে দেবো কিছু। এক ঝুড়ি মশলা তোমার জন্য, প্রচুর কিছু রান্না করবে। আর প্লাস আর প্লাসের কথা মনে পড়বে একদম। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই মশলাগুলো তোমার জন্য ভালোবাসা হিসেবে। আর পরের উপহারটা নিতে হলে মা মেয়ে দুজনকেই আমাকে একটু হেল্প করতে হবে। এর মধ্যে আটা, বেসন, সুজি, ময়দা, রাইস সব কিছু আছে, তো তাই ভীষণ ভারী। এই উপহারও আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে কাকলিদির জন্য। স্নেহা তোমাদের জন্য। আর আর প্লাস গোল্ড। স্নেহা এবং তোমার কাছে, দুজনের কাছেই জানবো কেমন লাগলো। খুবই ভালো লাগলো, এটা একটা আলাদা অনুভূতি। ঠিক। লাইফে প্রথম অ্যাচিভমেন্ট যে আমার বাড়িতে শুটিং হচ্ছে, একদম মানে এটা ভাবাই যায় না। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি রান্না কিছুই জানতাম না, এই রে, মানে
স্নেহার যখন বিয়ে দিয়েছো তখনও জানতো? ও তাও মোটামুটি জানতো, আমি ডাল চিনতাম না, বুঝেছো তো। তখন জয়েন্ট ফ্যামিলিতে ঠাকুর থাকলো, সবাই বলতো আমি রান্না জানি না, সেই নিয়ে আমার একটা খুব মনে কষ্ট ছিল যে আমি রান্না, বাবার একমাত্র মেয়ে, বাবা কোনোদিনও। আসলে মা বাবাদের কথা উঠলেই এটা হয়, মেয়েরা একটু আবেগী হয়ে যায়, এটা প্রায় এপিসোডেই আমরা দেখি। তো ঠিক আছে, মা বাবা তো সবসময় সঙ্গে আছে, বলো জীবনের কিছু কিছু কঠিন সময়, কিছু কিছু কঠিন অধ্যায় আমাদেরকে তো এভাবেই পেরিয়ে যেতে হয়। তবে এই যে তুমি তো সেই অধ্যায় জিতে এসেছো, মন খারাপ করছো কেন? জীবনের খারাপ বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে তো আমরা ভালো দিকে এগিয়ে যাই, এটাই তো তোমার অ্যাচিভমেন্ট। এই যে আমরা এলাম, মন খারাপ করো না, আমরা এলাম, সারাটা দিন তোমার সঙ্গে থাকলাম, আর একটু ঠিকই জীবনের কিছু কিছু খারাপ সময় রিকল করে ফেললে আমাদের চোখ জলে ভরে যায়। আজকে কাকলিদির বাড়ি থেকে আমাদেরকে যেতে হবে, তবে যাওয়ার আগে একটা আবদার কাকলিদির কাছে থাকবে। কাকলিদি ততক্ষণ একটু রিকল করে নিক, একটু আবেগে ভেসে গিয়েছিল তো একটু রিকল করে নিক। কাকলিদি তুমি একটু রিকল করো, আর আপনাদেরকে বলবো যারা এই এপিসোড দেখছেন, ডিমের পায়েস, ডিমের রাবড়ি ভাবছেন, ওরে বাবা এ তো কিছুই না, আমি তো আরও অনেক কিছু জানি। তো জানলে তো হবে না দিদি ভাই, আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বার, অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল আর+ গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। তাহলে একেবারে মিস করা যাবে না, তাড়াতাড়ি ফোন করুন। দিদি এবং স্নেহা দুজনকে আজ আসি, খুব ভালো লাগলো। তোমরা এভাবে এগিয়ে যাও, আর মা তো সঙ্গে আছে, তুমিও তোমার সব কিছু নিয়ে অ্যাচিভ করতে থাকো। আর ওই যে আবদারটা, কবিতাটা তো একটু শুনতে হবে যেতে যেতে, তাহলে কবিতাটা একটু শুনি। আচ্ছা, এটা আমি ছোটবেলা আগে করতাম, বাবা শেখাতো, মানে গিয়েও অনেক প্রাইজ পেয়েছি। তারপরে এই সাংসারিক কারণে তো এই বাচ্চা কাচ্চা মানুষ করা, ওদের পড়াশোনা, এটার পর আর মানে হয়ে ওঠেনি। তাই আজকে একটা জানি না কতটা বলতে পারবো, আমরা তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে গেছি, মানে গলাটা ধরে আসছে, জানি না। আর আরো একটা জিনিস দেখাও, এটা বলছিলে, এটা একটু দেখাও। এই বইটার সঙ্গেও অনেক স্মৃতি আছে দিদি। এটা আমার বাবা মার বিয়ের, কেউ মানে আমার এটার মধ্যে না যেন একদম 60 বছর আগে পুরনো বই, এটার মধ্যে অনেক কিছু রয়েছে, শুধু লেখাতে নয়, এই পাতায় পাতায় অনেক ইতিহাস আছে। ওর জন্য বাবা আমাকেই দিয়ে গেছে, বলছে তুই এটা মাঝে মাঝে দেখবি। বাহ, এটা মা বাবার আশীর্বাদ। চলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা। পুণ্য পাপে দুঃখ সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নাত বঙ্গভূমি তব গৃহক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিশিদের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব গৃহ করে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ তো করনি।